আন্তর্জাতিক বিশ্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রত্যাবর্তন, তেমনি ইরান এবং ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা নতুন করে, যেটা একেবারে সবার মনে আতঙ্ক ধরিয়ে দিচ্ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে কিনা, সিরিয়ার পরিস্থিতি কি দাঁড়ালো, ভারত চীন সম্পর্ক এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে। সুজনদা, সবার উপরে বাংলাদেশ, একদম সবার উপরে বাংলাদেশ, যেটা আমরা দেখেছি অগাস্ট মাস থেকে বাংলাদেশের কি পরিস্থিতি হয়েছিল, কত প্রাণহানি, শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন, পদত্যাগ করলেন, এবং এখনো পর্যন্ত বাংলাদেশে অচলাবস্থা কিন্তু একইভাবে চলছে, সেখানে ঠিক স্থিতাবস্থা আসার এখনো পর্যন্ত তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমি তো বাংলাদেশের ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা আমরা নিশ্চয়ই করবো। সোফিয়া, আমরা যদি সব মিলিয়ে দেখি আর কি, সারা পৃথিবীতে আবার প্রবণতা যদি বলি আর কি, প্রবণতা হচ্ছে আমি বলবো যে দক্ষিণপন্থার পুনরুত্থান, দক্ষিণপন্থার ভোটে জেতা, এবং ভোটে যদি জিততে না পারে তাহলে অন্যভাবে দক্ষিণপন্থার প্রতিষ্ঠা। দক্ষিণপন্থার পুনরুত্থান হলো আমেরিকাতে, তুমি যেটা বললে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের মাধ্যমে যে কথা তিনি বলেছেন, আমরা অনেক আলোচনা করেছি। একটা কথাই বলি, ওখানকার কাগজের ভাষা উদ্ধৃত করে, ইজ এ কনভিক্টেড ফেলন, সাজাপ্রাপ্ত আসামি। অ্যাবসলিউটলি ট্রু, ইয়েস। ওরা ফেলন বলে, আমরা বাংলা সাজাপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে আমেরিকার মানুষ দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করলো, এবং আজ থেকে মাত্র 20 দিন পরে 20শে জানুয়ারি থেকে তিনি এই পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষের পদে আবার বসতে যাচ্ছেন। তার হাতে পৃথিবী ধ্বংস করার অস্ত্র তার হাতে থাকবে, এবং তিনি, আমরা জানি, প্রতি মুহূর্তে নিজের মতামত বদলান। একবার এক কথা, ভোটের আগে এক কথা বলেছেন, ভোটের আগে এক কথা বলছেন। ডোনাল্ড ট্রাম্প এসে কি করবেন না করবেন সেই অনিশ্চয়তার জন্য সারা পৃথিবীতে, ভারতেরও বটে, শেয়ার বাজারে গত নির্বাচনের পর থেকে গভীর অনিশ্চয়তা চলছে। তিনি যে শেষ পর্যন্ত নানা কথা বলছেন, তো শেষ পর্যন্ত যে কোন দেশকে সুবিধা দেবেন, কোন দেশের অর্থনৈতিক স্বার্থে আঘাত আনবেন, এখনো পর্যন্ত কেউ বুঝতে পারছে না। ভারতের সম্পর্ক খারাপ কথা বলছেন, ভারতকেও সতর্ক করছেন, চীনকেও সতর্ক করছেন, সবাইকে, রাশিয়াকে সতর্ক করছেন, সবাইকে সতর্ক করছেন। কাকে আসলে শেষ পর্যন্ত কামড়াবেন না, কাকে কার প্রতি গর্জন করে ছেড়ে যাবেন কেউ জানে না। সেটা হচ্ছে একটা বিষয়। এটা হচ্ছে দক্ষিণপন্থার উত্থান বাই পপুলার ম্যান্ডেট। সত্যি কথা তো, আমেরিকায় তো আর মানুষ তো ভোটই তাকে দিয়েছেন। আমরাও জানি অনেক আলোচনা করেছি, ওখানকার থেকে, আমেরিকা থেকে সেখানকার নাগরিক ভারতীয়রা তারা আলোচনায় অংশগ্রহণ করেছেন। ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়া মানে একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে ভোট দেওয়া, একজন নারী বিদ্বেষীকে ভোট দেওয়া, একজন এমন মানুষকে ভোট দেওয়া যার বিরুদ্ধে অজস্র দুর্নীতি অভিযোগ, মানে খুন ছাড়া আর কোনো অভিযোগ বাকি নেই তার সম্পর্কে। কর ফাঁকি দেওয়া, টাকা পয়সা নিয়ে জালিয়াতি, ধর্ষণ, মহিলাদের হেনস্থা, কোনো অভিযোগ বাকি নেই। কোনটা আমি এখনো পর্যন্ত শুনিনি এখনো পর্যন্ত। সেই মানুষকে তো আমেরিকার মানুষ তো ভোট দিয়ে বসিয়েছে। আমার পছন্দ বা না পছন্দ, আমেরিকার মানুষ যে ভোট দিচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট হবেন, আমেরিকার মানুষের এটা চয়েস। এখন সেটা হচ্ছে, এটা হচ্ছে ভোটের মাধ্যমে দক্ষিণপন্থার উত্থান। সারা পৃথিবীতে অনেক উদাহরণ আছে, ঘুরে ঘুরে আসা যায়। ইউরোপের বহু দেশে নির্বাচন হচ্ছে, সুভাষিস একটু আগে বলছিলেন, ঘুরে ফিরে চলে আসে একদম পৃথিবীর প্রান্ত থেকে গ্লোবের আমাদের একদম প্রতিবেশী দেশ বাংলাদেশে। সেখানে কি হলো, সেখানে যে নির্বাচন হলো, নির্বাচন নিয়ে অজস্র অভিযোগ। 3টে নির্বাচনই আছে। প্রথমবার যেবার হাসিনা ফিরে এলেন ভোটে জিতে, তখনই বলা হয়েছিল যে ব্যালট বাক্সে গিয়ে আর কি ব্যালট ঢোকাতে পারেনি, কারণ অলরেডি বাক্সগুলো ব্যালট ঠাসা ছিল, ঢোকানোর ব্যালট ঢোকানোর জায়গা ছিল না। এটা ওখানকার সাংবাদিক দেখাচ্ছে, আমি শুনেছি। এবারও ভোটের নানা অভিযোগ ছিল। আবার এটাও ঠিক যে ধীরে ধীরে ভোটিং প্রক্রিয়া সম্পর্কে অভিযোগ কমছিল। এবার আন্তর্জাতিক পর্যবেক্ষক ইত্যাদি তারা ডেকেছিলেন অনেককে। জানুয়ারি মাসে ভোট হলো, এবছরই ভোট হলো। আর জুলাই মাস থেকে এমন অবস্থা হলো যে সে দেশের প্রধানমন্ত্রীকে প্রতিবেশী দেশ ভারতে এসে আশ্রয় নিতে হলো। এখানে দক্ষিণপন্থার প্রথমে মনে করা হয়েছিল বিরাট গণ অভ্যুত্থান হলো, আমাদের এখানে অনেকে করেছিল, দেশটা আবার স্বাধীন হলো। তখনই আমরা বলছিলাম, আমার নিজের মত ছিল যে বারবার স্বাধীন হওয়া খুব কাজের কথা নয়। একটা দেশ 47 একবার স্বাধীন হবে, 24 বছর পরে 71 একবার স্বাধীন হবে, আবার 53 বছর পরে 24 সালে 2024 সালে আবার স্বাধীন হবে। এতবার স্বাধীন হওয়াটা কোনো কাজের কথা নয়। এই তৃতীয়বার যখন স্বাধীন হওয়া বলে অনেকে উল্লাস করছিলেন, তখন দেখা গেল আসলে সেখানে
মৌলবাদের ঘাঁটি তৈরি হচ্ছে। সেটা ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, সেটা অন্য বিষয়। আফটারঅল সেটা একটা প্রতিবেশী দেশ, তারা কিভাবে চলবে তারা নিজেরাই ঠিক করবে, আমরা তাদের উপদেশদার কেউ নেই। কিন্তু সেখানে হচ্ছে না আমাদের পক্ষে শুধু নয়, সে দেশের নাগরিকদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সে দেশের নাগরিকদের একটা বড় অংশ যারা সংখ্যালঘু সে দেশে তারা পীড়িত হচ্ছেন। সে দেশের স্বাধীনতা, ৭১-এর স্বাধীনতা যেটা, সেটা তো শুধু একটা দেশের স্বাধীনতা নয়, একটা বাঙালি হিসেবে, বাংলা ভাষী হিসেবে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মানুষের তো অনেকগুলো পরিচয় সত্তা থাকে, অনেকগুলো আইডেন্টিটি থাকে। আমি একজন পুরুষ, আমি একজন ধর্মের বিচারে হিন্দু, আমি একজন বাংলা ভাষী, আমি একজন আমিষাসী, আমি একজন কবিতা প্রেমী, আমি একজন টেলিভিশন সঞ্চালক, অনেকগুলো আমার পরিচয় আছে, অন্যগুলো নই। আমি ডাক্তার নই, আমি টেলিভিশন সঞ্চালক, টেলিভিশনের সাংবাদিক। অনেকগুলো পরিচয়ের মধ্যে মানুষের ধর্ম পরিচয় বনাম ভাষা পরিচয়, এই দুটোর মধ্যে কোনটা অগ্রাধিকার পাবে, এইটা আমার মতে আর অনেকেরই মতে সভ্যতার একটা বড় লক্ষণ। ইউরোপে আজ থেকে ৩০ বছর আগে পুরো বলকানাইজেশন যখন হয়েছে মধ্য ইউরোপে, এর ভিত্তিতে হয়েছে, কোথাও ধর্মের ভিত্তিতে, কোথাও ভাষার ভিত্তিতে। কিন্তু এই দুটো ভিত্তিতেই ভাগ হয় সাধারণত দুটো জনগোষ্ঠী। বাংলাদেশের জন্ম ৭১ সালে আমাদের বাংলা ভাষী হিসেবে গর্বিত করেছিল যে ভাষার স্থান ধর্মের উপরে। সোফিয়া, তুমি এবং আমরা যে একসঙ্গে কাজ করি, একসঙ্গে বসে অনুষ্ঠান করছি, আগে একসঙ্গে কাজ করেছি, আমরা সহ নাগরিক হিসেবে বাঁচতে পারি, এক সমান সম্মান নিয়ে, সমান মর্যাদা নিয়ে দেশে থাকতে পারি। খুব সিরিয়াস কথা বলছি, বাংলাদেশের কথা বলছি না, আমার দেশের কথা বলছি। সোফিয়া, ইয়াসমিন আর সুদীপ্ত সেনগুপ্ত মুসলিম নারী এবং হিন্দু পুরুষ সমান মর্যাদা নিয়ে আমাদের সমাজে থাকতে পারে, এটা আমাদের দেশের সংবিধান বলে দিয়েছে, চিরকাল থাকবে আমরা আশা করি। বাংলাদেশে সংবিধানটাকে, গঠনতন্ত্রকে, নিয়মটাকেই বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা হচ্ছে খুব ভয়ের কথা। নিয়মের লঙ্ঘন আমাদের দেশে হয়। সত্যি সত্যি হিন্দু মুসলমানের এদেশের সমান অধিকার এখন নয়, নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত নয়, কাগজে কলমে অন্তত আছে। বাংলাদেশে কাগজে কলমেও বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা হচ্ছে আমার কাছে খুব ভয়ের কথা। এই অধিকার প্রতিষ্ঠা হতে সব ধর্মের মানুষের সমান অধিকার, সব মানুষের সমান অধিকার, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সমান, এটা প্রতিষ্ঠা করতে মানুষের বহু যুগ লেগেছিল। 1789 ফ্রেঞ্চ রেভলিউশনের প্রথমে কথা বলা হচ্ছে। তারা কিন্তু জানতো যে নারী তো পুরুষের থেকে অধম, তার কাজই হচ্ছে পুরুষের সেবা করা। নিচু জাতের লোক হিন্দু ধর্মে বহু আছে, নিচু জাতের লোক শূদ্রের কাজই তো হচ্ছে ব্রাহ্মণের সেবা করা। 1789 ফ্রেঞ্চ রেভলিউশন থেকে এটা শুরু হয়েছিল, ধীরে 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 আইডিয়াটা প্রতিষ্ঠা পায়। আমেরিকা স্বাধীন হয়, আমেরিকাতে সিভিল লিবার্টি মুভমেন্ট হয়, সারা পৃথিবী জুড়ে এই আইডিয়াটা প্রতিষ্ঠা পায়, সব মানুষ সমান, মানুষের গায়ের রং, মানুষের ধর্ম, মানুষের বর্ণ, মানুষের জাতীয়তা, এথনিসিটি, তার বিচারে মানুষের অধিকার নির্ধারিত হয় না। সেই ভাবনাটাকে চ্যালেঞ্জ করছে আজকের বাংলাদেশ। আমার প্রতিবেশী দেশ, আমার ভাষায় কথা বলে এরকম একটা দেশ, আমার সঙ্গে সমান খাদ্যাভ্যাস, সমান সংস্কৃতি, সমান সঙ্গীতের উত্তরাধিকার শেয়ার করে এমন একটা দেশ, এইটা আমার পক্ষে খুব বিপজ্জনক। আজকে সারা পৃথিবীতে বাঙালির সংখ্যা, বাংলা ভাষীর সংখ্যা ধরে যাতে অধিকাংশ বাংলাদেশের মানুষ, তারা সবাই নিশ্চয়ই আজ যা হচ্ছে তাকে সমর্থন করেন না, এটা একটা বড় অংশ নিশ্চয়ই করেন, নইলে এত কথা লোকে বলছে কি করে। সেটা আমার পক্ষে খুব চিন্তার কারণ। এই যে সভ্যতার ভাবনা, আধুনিকতার ভাবনা, এটা খুব ফান্ডামেন্টালি চ্যালেঞ্জ হচ্ছে। এটা একটা বিরাট বড় ট্রেন্ড যা 2024 হয়েছে, ওইটা 25 কোথায় গিয়ে যাবে আমি জানি না। 25 আমি যদি এক বাঙালি হিসেবে বলি, আমাদের কাছে খুব বড় চ্যালেঞ্জ, খুব বড় সংকট ওই ভাবনাটাকে বাঁচিয়ে রাখা, যে সোফিয়া, ইয়াসমিন এবং সুদীপ্ত সেনগুপ্ত সমান সমান অধিকার ভোগ করে একটা রাষ্ট্র ব্যবস্থায়।